স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না স্যার তো সব সময় ওই রুমটা তালা দিয়া রাখেন। মেলা বই আছেন ওইখানে, মাঝে মাঝে আমারে না হইলে কাউরে দিয়া পরিষ্কার করান। আপনাগো ঘরের চাবি আছে হয়তো ম্যাডাম? আচ্ছা, আপনি যেতে পারেন। কথাটা বলার সঙ্গে সঙ্গে ব্যস্ত পায়ে হাতে পানির বালতি নিয়ে ছুটলেন উনি। আমিও চলে এলাম ঘরে। বড্ড কৌতূহল জেগেছে আয়াসের কষ্টের কারণ জানতে। না জানলে মনের ভিতরটা শুধু অশান্তি লাগবে। ঘরের আনাচে কানাচে ড্রয়ারে সব জায়গায় চাবি খুঁজলাম, না পেয়ে হতাশ হলাম। আলমারিতেও পেলাম না। অবশেষে স্টাডি টেবিলের ছোট্ট একটা ড্রয়ারে পুরো চাবির গোছা আবিষ্কার করলাম। এত চাবি দেখে অবাক হলাম। কতই না রুম আছে এই বাড়িতে, তবে ওই রুমটার চাবি আছে তো এখানে। মিনিট 10 ধরে এক একটা চাবি দিয়ে দরজার তালা খোলার চেষ্টা করতেই একসময় বিজয়ের হাসি দিলাম আমি। তালা খুলেছে। চাবি সহ তালা হাতে নিয়ে রুমে ঢুকলাম। ওপর পর্যন্ত বই আর বই। ওপরের বইগুলো নেওয়ার জন্য রয়েছে একটা মই। গালে হাত দিয়ে আশেপাশের বইয়ের দিকে তাকাচ্ছি। আয়াস এত বই রপ্ত করেছেন। এক পা দুই পা এগিয়ে গিয়ে একটা বই বড় তাক থেকে বের করলাম। বইটার ওপর তীর ধনুকের চিহ্ন আঁকা, আর কী সব ভাষায় শিরোনাম লেখা। ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করেও পড়তে পারলাম না। বই খুলে চমকালাম। এটা তো তীর ধনুক দিয়ে লক্ষ্যভেদ করা কি করে শেখা যায় সে সম্পর্কে সব ইংরেজিতে লেখা। এসব জেনে আমার কাজ নেই, তাই রেখে দিলাম বইয়ের জায়গায়। আবার আর একটা বই হাতে নিলাম। এটা দেখে হকচকিয়ে উঠলাম। রিভলভার দিয়ে সূক্ষ্ম নিশানায় শুট করা শেখার বই। একটা শুকনো ঢোক গিলে রেখে দিলাম। পারফেক্ট গ্যাংস্টার হয়তো একেই বলে। এত কিছু রপ্ত করে রেখে দিয়েছেন, আমি এখন খুঁজছি অন্য কিছু। সেই ছবির অ্যালবামটা বইয়ের ফাঁকে ফাঁকে খুঁজছি, পাচ্ছি না। ঘুরে ঘুরে দেখতেই কালো রঙের একটা অ্যালবাম অবশেষে চোখে পড়ল। এটাই হবে সেই অ্যালবাম। টেনে বের করলাম সেটা। সেখানে থাকা টেবিলে অ্যালবাম রেখে চেয়ারে আয়েশ করে বসে পড়লাম। প্রথম পাতা খুললাম। একটা মোটাসোটা ছেলে আর একটা ছোট্ট মেয়ে। অ্যালবামের ওপরে লেখা আয়াস আর আনিতা। এই মোটাসোটা গুলুমুলু ছেলে আয়াস ছিল। শব্দ করে হেসে দিলাম। আগে কেমন ছিলেন উনি, আর এখন কতটা সুন্দর হয়েছে। সবই এক্সারসাইজ করার ফল। আর আনিতা নামের এই ছোট্ট কিউট মেয়েটাই কি আয়েশের ছোট বোন? দুজনের চেহারার বেশ মিল আছে অবশ্য। দ্বিতীয় পাতা উল্টালাম। একটা পুরো পরিবার, ওপরে লেখা ফ্যামিলি। তাহলে এটাই আয়েশের মা বাবা ছিলেন। আয়েশের মা বাবাকে দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার, কিন্তু সুন্দর তাদের ছুটি। অবাক করা ব্যাপার হচ্ছে আয়েশের বাবা একটু বেশি ফর্সা আর সুন্দর। আয়েশের মায়ের চেহারার রং একদম আমার মতো, হালকা ফর্সা। তাহলে ওই ভয়ানক লোকটা হয়তো ওনার বাবার থেকেই এই পছন্দ করার গুণটা পেয়েছেন। মুচকি হাসলাম। তৃতীয় পাতা উল্টাতেই চোখটা কপালে উঠে গেল। এ কি, আমার বাবা? ছবিতে হাত বুলালাম। চোখটা কচলে ঠিক করে তাকালাম। না, কোনো ভাবনা নয় এটা আমার, সব সত্যি। ছবির উপরে লেখা 3 বন্ধু। ছবিতে 3 জন মানুষ। ডান সাইডে আমার বাবা, মাঝখানে আয়াসের বাবা, আর বাম সাইডে একজন অচেনা ব্যক্তি। 3 জনই কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের চেহারা দেখে মনে হচ্ছে কত সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তাদের। তবে লাল রঙের কলম দিয়ে আমার বাবার ছবিতে ক্রস দেওয়া। বাম সাইডে থাকা লোকটা নিয়ে বেশ কৌতূহল জেগে উঠল আমার। সেই সঙ্গে এক অজানা অনুভূতি। ওই লোকটার ছবির ওপর হাত বুলিয়ে নিলাম। পাতা উল্টাতে উল্টাতে আরও বেশ কয়েকটা ছবির সামনে এলো। বেশিরভাগ ছবিই 3 জনের একসাথে। আর একটা ছবিটাতে চোখ আটকে গেল। আমার মা। শুধু আমার মা নয়, আয়েশের মা, আমার মা আর একজন অচেনা মহিলা বসে আছেন পাশাপাশি। অচেনা হলেও যেন কোনো চেনা টান অনুভব করছি। সবাই চুল একে অপরের চুল ধরে বসে আছেন। এদের বন্ধুত্ব বেশ গভীর, দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এত কিছু দেখার পর একটাই কথা কানে বাজতে লাগলো। কথাটা ছিল আয়াসের। আমার মা, আমার বাবা
আর আমার ছোট বোনকে মেরে ফেলেছে, শেষ করে দিয়েছে পৃথিবী থেকে তাদের অস্তিত্ব, মুছে দিয়েছে আমার জীবন থেকে তাদের। এক মুহূর্তের জন্য মনে হলো তাহলে আয়াসী কি সত্যি আমার বাবা আর ভাই এমন ভয়ানক। অ্যালবামের দিকে তাকালাম, কি ভাবছি আমি? নিজের বাবা আর ভাইকে সন্দেহ করছি। মাথাটা আমার খারাপ হয়ে গিয়েছে। নিজেই নিজেকে বলে উঠলাম, এত কিছু দেখার পরেও তো চুপ থাকতে পারি না। বাবাকে প্রশ্ন করতে হবে। আমি আমার উত্তর চাই। অ্যালবাম থেকে নিজের ফোনে বাবার সহ অনেকের কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর অ্যালবাম যেখানে ছিল সেখানে রেখে তালা দিয়ে বেরিয়ে এলাম আমি। ঘরে এসে পায়চারি করতে করতে বাবার নম্বরে ডায়াল করে কানে ধরলাম। কিছুক্ষণ বাজতেই ওপাশের ক্ষীণ গলায় বাবা বলল, হ্যালো আনিশা মা। প্রথমেই এত এত প্রশ্ন ছুড়ে বাবাকে বিব্রত করা ঠিক হবে না, তাই যথাসাধ্য শান্ত গলায় বললাম, হ্যালো বাবা, কেমন আছো? কেমন আর থাকার কথা বলতো, একটা জলজন্ত মেয়ে উধাও, কি করে ভালো থাকবো বলতো? বাবার কথাগুলো বেশ চিন্তিত শোনালো। আমি গম্ভীর গলায় বললাম, আই হোপ ঋদ্ধি আপু ভালো আছে বাবা, নিশ্চয়ই পাওয়া যাবে। বাবা ওপাশ থেকে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি শুকনো গলায় বললাম, বাবা। হ্যাঁ বল। তোমার কি কখনো কোনো বন্ধু ছিল, যার বা যাদের সঙ্গ ছাড়া তুমি এক মুহূর্ত চলতে পারতে না? ওপাশটা নিস্তব্ধ। কোনো জবাব না পেয়ে আমি আবারও বললাম, কি হলো বাবা? বাবা যেন হকচকিয়ে উঠল। কি বলছিস তুই? বলতো হঠাৎ ফোন করে এসব জানার ইচ্ছা কেন হলো তোর? কারণ আছে বলেই জানতে চাইছি বাবা। বলো না, ছিল কখনো? জেখিসু গলায় বললাম আমি। না না, ছিল না। এসব কেন বলছিস এখন, বল। বাবা কেন মিথ্যে বললো আমায়? ওইসব ছবি দেখে তো মনে হলো যে ওনারা বন্ধুই ছিলেন। তাহলে মিথ্যে বললো কেন? দম ফেলে বললাম, তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি, দেখে আমাকে তুমি সত্যিটা বলবে বাবা। ওপাশ থেকে বাবার উত্তর না শুনেই কলটা কেটে দিলাম আমি। ছবি পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই শাহরিন এসে ডেকে গেল খাওয়ার জন্য। আয়াসের করা আদেশ টাইম মতো খেতেই হবে। একরাশ চিন্তা নিয়ে ফোনটা রেখে দিয়ে নিচে নামলাম খেতে। জোর করে কয়েকবার খাবার মুখে দিলাম। খেয়ে দিয়ে আবারও দ্রুত ঘরে এলাম। এসেই হাতিয়ে ফোনটা নিলাম। আন্নোর নম্বর থেকে 13 বার কল। এটা আবার কার নম্বর? আগামাথা ভাবতেই আবারও আন্নোর নম্বর থেকে কল এলো। কিছু না ভেবেই রিসিভ করলাম। আমি কিছু বলতে যাব তখনই ওপাশ থেকে একটা উত্তেজনায় ভরা কণ্ঠ ভেসে এলো। হ্যালো, আনিশা ম্যাডাম বলছেন? আমি রকি বলছি। স্যারের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, চিনতে পেরেছি। রকি অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন, স্যার সিটি হসপিটালে আছে। বড়সড় একটা ধাক্কা লাগলো যেন। আয়াস হাসপাতালে? কথাটা ভাবতেই ঘামতে শুরু করলাম। হাত কাঁপতে লাগলো। কোনো অজানা যন্ত্রণা আমার মনকে গ্রাস করতে শুরু করলো। তবুও কাঁপা কাঁপা গলায় বললাম, হোয়াট? কি বলছেন? কি হয়েছে ওনার? পায়ে গুলি লেগেছে, আর একটা গুলি ওনার ডান হাতে ঘেঁষে বেরিয়ে গেছে। ফোনটা পড়ে গেল। মুখটা খোলা রয়ে গেল। নির্বাক হয়ে পড়লাম। আমার কণ্ঠস্বরটা কাঁপছে। কোনো কিছু না ভেবে ছুটে নিচে নেমে এলাম। বাড়িতে সবসময় দুটো ড্রাইভার থাকে, কিন্তু আজ যেন ভাগ্যটাই খারাপ। ড্রাইভারটা আসেননি। কোনো কিছু নিজেই উঠে পড়লাম গাড়ির ড্রাইভিং সিটে। আমি গাড়ি ড্রাইভ করতে জানি। অনেকদিন আগে ভাইয়ার থেকে শিখেছিলাম। আশা করছি আজ বিপদের দিনটা কাজে লাগবে। কাঁচা হাতে দ্রুত ড্রাইভ করে সিটি হসপিটালে এসে থামলাম আমি। শাড়ি উঁচু করে ছুটে গেলাম। বুকটা ধকধক করছে। চোখের বাম পাশে পানির ফোঁটা টুপ করে পড়ে গেল। রিসেপশনেই দাঁড়িয়ে ছিলেন রকি। পায়ে ব্রেক লাগিয়ে হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করলাম, কোথায় উনি? আমার অবস্থা দেখে উনি শুধু চোখ বুলিয়ে নিলেন। খানিকটা অবাক হয়েছেন মনে হচ্ছে, যেন আমাকে এখানে আশা করেননি। তারপর বললেন, স্যারের পায়ের ভিতর থেকে গুলি বের করার পর এখন কেবিনে দেওয়া হয়েছে। উফ, কোন কেবিনে নিয়ে চলুন না। আমার কথাগুলো এলোমেলো, কণ্ঠে স্পষ্ট অস্থিরতার প্রকাশ। রকি আমার এই অবস্থা দেখে দ্রুত হাঁটতে হাঁটতে বললেন, আসুন আমার সাথে। নিচতলাতেই ওনাকে দেওয়া হয়েছে, তাই যেতে বেশি সময় লাগলো না। একেবারে শেষ মাথায় খোলা বারান্দার কাছের কেবিনে এসে ইশারা করে দেখিয়ে দিলেন রকি। আমি দাপিয়ে ঢুকে পড়লাম কেবিনে। আয়াসের ঘুমন্ত মুখ দেখে শান্ত হলো মন। এই ঠান্ডায় উদাম শরীরে একটা চাদর দিয়ে ঢাকা হয়েছে ওনাকে। ওনার ডান হাতের ওপরে ব্যান্ডেজ। রকিও ঢুকলেন আমার পেছনে। আমি ধীরে ধীরে বললাম, ওনাকে খালি গায়ে রেখেছে কেন? ঠান্ডা লাগবে তো? একটু অপারেশন হলো তো, হাতের অত উপরে লেগেছে, তাই খালি গায়েই রেখেছে। আমি আর কিছু বললাম না। আয়াসের বেডের পাশে গিয়ে দাঁড়ালাম।
মুখটা নিচু করে ঘুমোচ্ছেন উনি। চোখের নিচে কালো দাগ, ঠোঁটচোড়া শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওনার দিকে চোখ বুলিয়ে সামনে তাকাতেই রকিকে দেখলাম। রকি এখনও আমার দিকে তাকিয়ে আছেন, যেন উনি কিছু বলতে চাইছেন। আমি উৎসুক দৃষ্টিতে তাকাতেই উনি মুখ খুললেন। ম্যাডাম, একটা কথা বলবো? জি বলুন। রকি মুখ টিপে হেসে বললেন, আপনার বিয়ের আগে যতদূর দেখেছি আপনি খুব ঘৃণা করতেন স্যারকে। ওনাকে নিয়ে আপনার চিন্তা বা অস্বস্তি দেখিনি কখনো, কিন্তু আজ আপনাকে দেখে অন্য রকম মনে হলো। স্যারের সম্বন্ধে আপনার ধারণা কি অবশেষে পাল্টালো? গলা শুকিয়ে এলো আমার। গলা ভিজিয়ে নেওয়া দরকার। সত্যিই তো, আগে তো এমনটা ছিলাম না আমি। আয়েশের কি হলো না হলো এসবে কোনো এফেক্ট করতো না আমায়। তাহলে হঠাৎ আজ এতটা হন্তদন্ত হয়ে ওনার খবর শুনে ছুটে এলাম। ব্যাপারটাতে নিজেরই অবাক লাগছে। আমার এতটা পরিবর্তন? গলা খাকারি দিয়ে বললাম, না না আসলে। রকি আমায় থামিয়ে দিয়ে বললেন, আসলে নকলে আমি বুঝি না, এটুকু তো জানি আপনি আগে যতটা ঘৃণা করতেন স্যারকে, উনি ঘৃণার চক্ষু নন। উনি কঠোর মানুষ হলেও ওনাকে যে কাছ থেকে দেখবে ভালো না বেশি থাকতেই পারবে না। আর আপনার তো ওনার সাথে বিয়ে হয়েছে, হয়তো বিয়ের সম্পর্কটাই এমন যে দুটো আত্মাকে মিলিয়ে দেয় সারা জীবনের মতো। কথাটা বলে মুচকি হেসে যেতে আয়াসের দিকে তাকিয়ে থাকলেন উনি। আমিও আয়াসের দিকে এক মনে তাকালাম। হয়তো রকির কথাগুলো ঠিকই, বিয়ের সম্পর্কটা এত ম্যাজিক্যাল আগে কখনো ভাবিনি। গম্ভীরতা বজায় রেখে বললাম, কি করে হলো ওনার এমন? সকার সঙ্গে খোনাখুনির খেলা খেলতে গিয়েছিলেন? কারোর সঙ্গে না, আপনার মাকে প্রাণ দিয়ে প্রাণ ত্যাগ করতে নিয়েছিলেন। চকিত গলায় বললাম, মানে আমার মা কোথায়? কি হয়েছে? ঠিক আছে তো? রকি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার মা ঠিকই আছেন, সুরক্ষিত স্থানে আছেন, চিন্তা করবেন না। আর বাকিটা জেনে নেবেন, আমি আসছি। কথাটা বলে কেবিন ত্যাগ করলেন রকি। আমার সামনে সব ধোঁয়াশা রেখে চলে গেলেন। ওষুধের কড়া ডোজে বিকেলে চোখের পাতা মেললেন আয়াস। নিজের ডান পাশের হাত নাড়াতেই চোখ মুখ জড়িয়ে ফেললেন ব্যথায়। আমি ওনার হাত নরমভাবে ধরে বললাম, হাত নাড়াবেন না, হাতে লেগেছে তো আপনার। আমার কথায় ঘাড় ঘুরিয়ে তাকালেন উনি। আমি ওনার গায়ে ভালো করে চাদর জড়িয়ে দিলাম। উৎসাহের সঙ্গে বলে উঠলাম, তুমি এসেছো? কেন, না আসার কোনো কারণ আছে? না, তবে এক্সপেক্ট করিনি আসবে। ওনার দিকে বাঁকা চোখে তাকালাম। চাপা সুরে বললাম, কি করে নিজের এই অবস্থা করলেন বলুন তো? আপনার অ্যাসিস্ট্যান্ট তো সব ধোঁয়াশা রেখে চলে গেলেন। আয়াস দুর্বলভাবে হাসলেন, তারপর বললেন, বললে বিশ্বাস করবে তো? না করার কি আছে? আয়াস মুখ ঘুরিয়ে নিয়ে হাসলেন। আজ হোক, আমি কি হাসার কথা বলেছি? ওনার হাসি দেখে রাগ হচ্ছে, তবে এখন ওনার উপর রাগ দেখাতে চাই না। এখন বলবো না, দেখা যাচ্ছে বলার পর আমাকে এই অবস্থায় ফেলে চলে গেলে। না বাবা থাক, পরে শোনো। আমি এখন অক্ষম প্রায়। এই অবস্থায় রেখে গেলে আমাকে দেখাশোনা করার মতো কেউ থাকবে না নিশা পাখি। এবার প্রচণ্ড রাগ হচ্ছে। কখন জানি বোম হয়ে রাগটা ফেটে যাবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাগটা নিঃশ্বাসের সঙ্গে ফেলে দিলাম। তবুও গমগমে আওয়াজে বললাম, থাক, বলতে হবে না। এখন তোমাকে দেখতে দাও। আমার চোখে চোখ রেখে কেটে গেল অনেকক্ষণ। সন্ধ্যা হয়ে এলো। একজন নার্স হুড়মুড়িয়ে ঢুকে পড়ল কেবিনে। আমি আর আয়াস অপ্রস্তুত হয়ে পড়লাম। আমি দাঁড়িয়ে গেলাম। নার্সটা অল্প বয়সী। আয়াসের দিকে বাঁকা নজরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর নার্সের গালে লাল আভা দেখে আমি হাঁ হয়ে গেলাম। হসপিটালে এসে অবশেষে নার্স কিনা আয়াসকে দেখে লজ্জা পাচ্ছে। লজ্জা তো যাকে তাকে দেখে পাওয়া যায় না। মনে হচ্ছে মেয়েটা ক্রাশ খেয়ে ফেলেছে লোকটার উপর। কথাটা ভাবতে ভাবতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। কি ভয়ানক ব্যাপার! আমিই উল্টে নার্সকে বললাম, কিছু বলবেন? মেয়েটা আমার কণ্ঠে হকচকিয়ে উঠল। আমতা আমতা করে আমার দিকে তাকালো। তারপর আমার কাছে একটা হসপিটালের পোশাক তুলে ধরে অতি ধীরে বলল, পেশেন্টকে এটা পরিয়ে দিন। আমি ছো মেরে পোশাক হাতে নিয়ে বললাম, আর কিছু? মেয়েটা মাথা এপাশ ওপাশ নাড়িয়ে জানালো, না, আর কিছুর দরকার নেই। আমি আয়েশের কাছে এসে ওনাকে বললাম, এটা পরে নিতে হবে, কষ্ট করে উঠে বসুন। আয়েশ সম্মতি জানাতেই ওনার ঘাড়ে হাত দিয়ে তোলার চেষ্টা করলাম। উনি উঠে বসলেন। আমি ওনাকে শার্টটা পরিয়ে দিতেই দরজার দিকে তাকিয়ে দেখলাম নার্সটা এখনও দাঁড়িয়ে আছে। কপাল কুঁচকে বললাম, আর কিছু দরকার? মেয়েটা ঠোক গিলে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা আমার কথায় আয়েশের দিকে লাজুক চোখে তাকালো। আমি এবার চোখ রাঙানি দিয়ে বললাম, এক্সকিউজ মি।
আপনি কি আমাদের একা থাকতে দেবেন না? আমার চোখের দিকে তাকাতেই ভয় পেয়ে গেল নার্সটি। হালকা কেশে তড়িঘড়ি করে বেরিয়ে যেতেই ক্ষান্ত হলাম। আয়াসকে খাইয়ে দিচ্ছি। লোকটা তো ডান হাত কয়েকদিনের জন্য অকেজো করে ফেলেছে, তাই আমাকেই সব করতে হবে। কাজটাতে যে বিরক্ত হচ্ছি সেটাও নয়, ভালোই লাগছে। স্ত্রী স্ত্রী লাগছে যেন নিজেকে। তবে আয়াসের একটা কাজে বিরক্ত। এই নিয়ে 3বার জিজ্ঞেস করলাম যে কী করে হলো ওনার সাথে এমন, কিন্তু কথাগুলো হেসেই উড়িয়ে দিলেন উনি। মাঝে মাঝে খাওয়াতে গিয়ে আমার মুখে ফিরিয়ে দিচ্ছেন খাবার, যাতে আমি খাই। আমিও কিছু না বলে খাবার চিবুচ্ছি। ওনার দিকে খাবার তুলে ধরতেই দেখলাম উনি মিটিমিটি হাসছেন। খাবারটা মুখে তুলে দিয়ে বললাম, কি হয়েছে, হাসছেন কেন? এমনি ভাবছি নার্সটা আমার বাঘিনীকে দেখে কতটাই না ভয় পেয়েছে। আয়েশ কি তবে আমার চুপির সারে জেলাসি হওয়ার ব্যাপারটা বুঝে ফেললেন? নিজেকে সামলিয়ে ঝাঁঝালো গলায় বললাম, মানে আর কি, আমার দিকে নার্সটা নজর দিয়েছে বলে আমার নিশা পাখি রাগ করেছে? মোটেও তেমন কিছু না। দেখুন, আমি আপনার সেবা করছি মানে এই নয় যে আপনার প্রতি কোনো অনুভূতি এসেছে। সব আমি মানবতার খাতিরে করেছি। তাই? আমার দিকে ঝুঁকে বললেন। আমি ওনার মুখে খাবার গুজে দিয়ে বললাম, তাই। রাতে খসখস আওয়াজে হালকা নড়ে উঠলাম। আয়াসের পাশের বেডেই শুয়েছি আমি। রাতে একজনের থাকা প্রয়োজন, সেটা আমি ছাড়া কে হতে পারে? হালকা নড়ে চড়ে ওপাশ ফিরে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ফোনের আওয়াজে ঘুম ভাঙল। ঘুম ভেঙে হাই ফেলে উঠে বসতেই ফোনের দিকে তাকালাম। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। আয়াস এখনও ঘুমে। ওনার দিকে তাকিয়ে বেড থেকে নিচে নেমে ওনার পাশ ঘেঁষে দাঁড়ালাম। পাশে ছোট্ট টেবিলে থাকা একটা কাগজ পড়ে গেল। আমি হেলে সেটা তুললাম। আয়াসের হাতের লেখা দেখে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। আই প্রমিস, আমার থেকে দূরে গেলেও তোমাকে কোনো না কোনোভাবে চমকে দেবেই, নয়তো কখনো রাগিয়ে দেব। রাগের চোটে আমার সামনে এসে দাঁড়াতেই হবে তোমাকে। আমি বিমোহিত দৃষ্টিতে কাগজটার দিকে তাকিয়ে চাপা হাসি দিলাম। কয়েকদিন ধরে আয়েশের সাধারণ কাজগুলো এতটা ভালো লাগছে কেন? মন ছুঁয়ে দিচ্ছে কেন? না, থাক না কিছু উত্তর অজানা। কিছু প্রশ্নের উত্তর খুঁজতে নেই। হাসছো? চমকে গেলাম। কাগজের পাতা নামিয়ে আয়াসের দিকে তাকালাম। কি মুগ্ধ আর ভয়ানক সুন্দর হাসিময় মুখ ওনার। ঘুম ঘুম চোখ নিয়ে হাসছেন উনি। আমি নিচের হাসিটা নিভানোর চেষ্টা করলাম, কিন্তু নিভতেই চাইছে না। আয়াস নিচের বাম হাতের কনুই দিয়ে আমার হাতে আলতো ধাক্কা দিয়ে চমৎকার গলায় বলে উঠলেন, বলো না, হাসছো? আমি কিছু না বলে মাথা নত করে মুখে হাত দিয়ে হাসতে লাগলাম। দ্যাট মিন্স ইউ ফিল মি, নিশা পাখি। আমি কথাই প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম। ওনাকে বললাম, আচ্ছা, আপনি তো আমার সামনেই ছিলেন, তাহলে কাগজে লিখে জানালেন কেন? কাগজে লেখা কথাগুলো বেশি আবেগময় হয়, সেটা পড়লে মুখে হাসি আসে, যেমনটা তোমার এসেছিল। আনমনেই কথাগুলো আওড়ালেন উনি। আমি হাস্য উজ্জ্বল মুখ নিয়ে ওনার দিকে তাকালাম। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওনার ডান হাত দেখে বলে উঠলাম, আপনার ডান হাত তো আপনি নড়াতে পারবেন না, তাহলে কি করে লিখবেন? নিচের বাম হাত দিয়ে আমার হাত ধরে উনি শান্ত হয়ে বললেন, ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো অঙ্গ লাগে না নিশা পাখি। পুরো শরীর অকেচো হয়ে গেলেও ভালোবাসা নামক অনুভূতি প্রকাশ করতে একটা মন হলেই চলে। আমি বাম হাত দিয়েও লিখতে পারি, ডান হাতে লেখার মতো এত সুন্দর হয় না, তবে মোটামুটি ভালোই পারি। আর কি কি গুণ আছে আপনার মধ্যে বলুন তো? আমার দিকে হালকা মাথা উঁচু করে তাকালেন উনি। তারপর চোখ টিপে বলে উঠলেন, সব আস্তে আস্তে জানতে পারবে। একেবারে জানলে 1 সেকেন্ডেই প্রেমে পড়ে যাবে তুমি, সেটা আমি মোটেও চাই না। আশ্চর্য হয়ে আমি বলে উঠলাম, চান না? তাহলে আমার মনের কথা জানার এত আগ্রহ দেখান কেন? দেখো, মেয়েরা একটু সময় নেয় নিজের ভরসায় হাত বাঁধার জন্য। মেয়েরা এমন যে তাকে প্রপোজ করলে সে প্রথমেই অ্যাকসেপ্ট একদমই করবে না। এর মানে এই নয় যে সে ভাব নিচ্ছে, আসলে সে একটা ভরসা করার জন্য মানুষ চায়। সেই ভরসা তার মনে জাগতে সময় লাগে, আর এই সময়ের মধ্যে তার মনের ঘরে পৌঁছাতে পারলে সে একসময় রাজি হয়েই যায়। রাজি না হওয়া পর্যন্ত তারা সেই ছেলের চালচলন দেখে, হাবভাব দেখে, আসলেই মানুষটা বিশ্বাসযোগ্য কিনা ভাবে। তার পেছনে আঠার মতো লেগে থাকলে একসময় না একসময় ভালোবাসা হয়েই যায়। তার মাঝে যতটাই ঘৃণার আস্তরণ থেকে থাকুক না কেন, আর মেয়েটা যদি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে মেয়েটা আগে থেকেই পছন্দ করে, শুধু প্রপোজালের অপেক্ষায় ছিল। নয়তো মেয়েটা টাইম পাস করার জন্য শুধু একটা সঙ্গী খুঁজছে।
আয়েশের কথা শুনে আমার ঠোঁটছোড়া ফুলে গেল। আয়েশের প্রত্যেকটা কথার সঙ্গে আমার মিল আছে। তারপর চিরকুটটা ভাঁজ করতে করতে বললাম, মেয়েদের সম্পর্কে বেশ ভালোই ধারণা দেখছি। জীবনে কম মেয়ে তো দেখিনি। বাঁকা চোখে তাকালাম ওনার কথা শুনে। আয়েশের মুখে অন্য মেয়েদের কথা শুনলে যেন শরীরে ধূপ করে আগুন জ্বলে ওঠে। এখনও ব্যতিক্রম হলো না। চিরকুটটা রেখে দিলাম এক পাশে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েই দেখলাম গতকাল রাতে আসা ওই নার্সটা। ভ্রু কুঁচকে তাকালাম আমি। মেয়েটাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিলাম। ও পা মৃদু কাঁপছে। নিচের দিকে তাকিয়ে আছে সে। ওদিকে আয়েশ বারবার নার্সকে জিজ্ঞেস করেই যাচ্ছেন, কিছু বলতে এসেছেন? কোনো মেডিসিন বা ওষুধ দেওয়ার আছে? নার্সের মুখে যেন সুপার গ্লু লাগানো। এই সুন্দর স্বামী থাকলে মেয়েদের এই জ্বালা হয় শুনেছি। ভার্সিটি লাইফে তেমন কোনো ফ্রেন্ড ছিল না আমার। যে কয়টা ছিল তাদের সঙ্গে খুব ক্লোজ ছিলাম না। একসময় ফর্সা চামড়ার একটা সুন্দর ছেলে এসে প্রপোজ করেছিল দুটো ফ্রেন্ডের সামনে। ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেও পারিনি। বান্ধবীরা ফিসফিস করে বলেছিল, একদম অ্যাকসেপ্ট করবি না। অতি সুন্দর ছেলেরা সাথে থাকলে বা হাজব্যান্ড হলে কিন্তু সারা জীবনের মতো ডিপ্রেশনে চলে যাবি। এর কারণ হলো মেয়েদের নজর। কোনো মেয়ে কখনোই জামাইয়ের উপর নজর দিয়ে বসে থাকবে, টেরই পাবি না। ওদের কথা শোনার পর ফলস্বরূপ চুরে চুরে হেসে দিয়েছিলাম আমি। ছেলেটাও ভ্যাবলাকান্ত হয়ে দাঁড়িয়ে আমার হাসি দেখছিল। অতপর ওকে রিজেক্ট করে দিয়েছিলাম এসবে ইন্টারেস্ট নেই বলে। এখন দুই বান্ধবীর কথা খুব মনে পড়ছে। ওদের কথা যে একদম সত্যি কথা বুঝতে পারছি। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে তড়িঘড়ি করে সামনে এগিয়ে গিয়ে এক প্রকার নার্সকে ঝাড়ি দিয়েই বললাম, কি সমস্যা? পেশেন্ট এতবার করে জিজ্ঞেস করছে কিছু বলবেন কিনা, তবুও বলছেন না কেন? যদি কিছু বলারই না থাকে এই কেবিনে এসেছেন কেন? আমার উপস্থিতিতে একটা ঢোক গিলে নার্সটা বলে উঠল, ম্যাম আসলে পেশেন্টের হাত আর পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করে দিতে হবে। এটা বলতে এতক্ষণ সময় লাগলো আপনার? করে দিন তাড়াতাড়ি। কথাটা বলে আয়াসকে টেনে ধরে ওঠাতে লাগলাম। নার্সটি ব্যান্ডেজ আর সামগ্রী নিয়ে কাঁপা কাঁপা হাতে এগিয়ে এলো। গায়ের শার্টটা খুলতে হবে। তৎক্ষণাৎ আমি বললাম, ওয়েট, আমি ওনার ব্যান্ডেজ চেঞ্জ করে দেব। নার্সটি অবাক হয়ে বলল, ম্যাম আপনি কি করে? আমি নার্সকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললাম, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এতটুকু কাজ আমি জানি। আপনি শুধু ইনস্ট্রাকশন দিন আমায়। আয়াস নীরব দর্শকের মতো আমার দিকে তাকিয়েছিলেন। মাঝে মাঝে মুখ টিপে হাসছিলেন। সেসবে পাত্তা না দিয়ে ওনার শার্ট খুলতে শুরু করলাম। শার্ট খুলতেই ওনার প্রশস্ত বুক দেখা গেল। বুকের মাঝখানে চুলগুলো যেন ছিলিক দিয়ে উঠল। আমার চোখ আটকে আটকে আসছে। আমি হালকা কেশে নার্সদের দিকে সূক্ষ্ম নজরে তাকালাম। সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিল নার্স। আমি সরঞ্জাম নিয়ে স্থির হয়ে বললাম, বলতে শুরু করুন। কি আবার? কিভাবে ব্যান্ডেজ খুলে জায়গাটা পরিষ্কার করব বলুন। নার্সটি থতমত খেয়ে বলতে লাগলো। আমিও তার কথা মতো ব্যান্ডেজ খুলে ফেললাম। ব্যান্ডেজ খুলতেই চোখ আটকে গেল আমার। এক পলকে চোখ বন্ধ করে আবার খুলে ফেললাম। কিভাবে জখম হয়েছে জায়গাটি, মাংস যেন কোথাও ছিটকে পড়ে গিয়েছে। সাহস নিয়ে তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করতে লাগলাম। আয়াসের কোনো হেলদোল নেই বললেই চলে। শুধু মাঝে মাঝে কপাল কুঁচকে হাতের দিকে তাকাচ্ছেন। নার্সটি নিচের দিকে তাকিয়ে সব বলছে। হাতের ব্যান্ডেজ শেষে পায়ের ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ লাগালাম আমি। পায়ের অবস্থা আরও বেগতিক। পায়ের মাঝখানে ফুটো। এখানেই গলিটা ঢুকে গিয়েছিল। ঢোক গিলে আবার কাজ শুরু করলাম। ব্যান্ডেজ লাগিয়ে হাঁপ ছাড়লাম আমি। কি ভয়ানক ছিল কাজটা। বাঁকা চোখে নার্সের দিকে তাকিয়ে বললাম, আর কোনো কাজ আছে? এই মেডিসিনগুলো ওনাকে খাইয়ে দিতে হবে খাবারের পর। আমার দিকে মেডিসিন এগিয়ে দিয়ে বলল সে। আমি মেডিসিনগুলো নিয়ে রেখে দিয়ে বললাম, ঠিক আছে। আর কিছু? এপাশ ওপাশ মাথা নাড়ালো সে। তারপর ঢোক গিলে ধীর পায়ে বেরিয়ে গেল হাতে রক্তমাখা তুলোর ট্রে নিয়ে। মেয়েটা যেতেই যেন শান্তি অনুভব করলাম। আয়াসের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে বললাম, আপনার ব্যথা লাগেনি? আয়াস ভ্রু কুঁচকে তাকালেন। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, লেগেছে। এসবে অভ্যাস আছে আমার। ছোটবেলাতেই তো গুলি খেয়েছি দুটো, তাও যদি সহ্য করে বেঁচে থাকতে পারি। এখন পারবো না। জীবনে মোটামুটি 6টা গুলি খেয়ে কই মাছের প্রাণ নিয়ে বেঁচে আছি। বিস্ময়ের সুরে বললাম, 6টা? কোথায় কোথায় লেগেছিল? দুটো কাঁধে লেগেছে, দুটো হাতে, একটা পায়ে
আর একটা পেটে। কেউই ঠিকঠাক শ্যুট করতে পারেনি, তাই এইসব জায়গায় লেগেছে। বুকে বা কিডনির জায়গায় শ্যুট করতে পারিনি। একজন মাথায় শ্যুট করতে চেয়েছিল কিন্তু কাঁধে লেগেছে। সবাই কাঁচা হাতে শ্যুট করতে এসেছে। বিস্ময় নিয়ে সবটা শুনলাম, মনে যেন তীর বিঁধল। হালকা যন্ত্রণা অনুভব করলাম, ওনার কষ্টে কষ্ট পাচ্ছি আমি। উফ, কি ভয়ানক সেই যন্ত্রণা। জামা পাল্টানোর জন্য বাড়ি যাচ্ছি আমি। আয়াস আমাকে বাড়ি পাঠাচ্ছেন, ওনার সঙ্গে আছেন রকি। তবে রকির ভরসায় কেমন জানি ভরসা পাচ্ছি না। কারণটা ওই নার্সটা বেচাই অসহ্যকর। বিনয়ী আচরণ হলেও আমার কাছে কাটা হয়ে উঠেছে যেন। রকিকে স্ট্রেট কাট বলে দিয়েছি, দরকার ছাড়া ওনার রুমে যেন কেউ না ঢোকে। রকি আমার কথায় সাই জানাতেই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি আসতে আসতে দুপুর হয়ে গেল। নিজের রুমে ঢুকতেই ফ্লোরে নিজের ফোনটা দেখতে পেলাম। ভাঙাচোরা ফোনটা বাজছে। ফোনটা উঠালাম। কালকে বাবাকে ছবিগুলো পাঠানোর পর কি হলো সেসব জানতে তো ভুলেই গিয়েছিলাম। আর আয়াসের এত বড় দুর্ঘটনার খবর সবাইকে না জানালেই নয়। ফোনে 56টা মিসড কল দেখে হতবাক হয়ে ফোনটা ব্যাক করলাম বাবার নম্বরে। একবার রিং হতেই ফোনটা ওপাশ থেকে রিসিভড হলো। বাবা যেন আমার কলেরই অপেক্ষা করছিল। ওপাশ থেকে অস্বস্তিতে ভরা গলা ভেসে এলো। কিরে, তোর খেয়াল আছে কতবার ফোন করেছি তোকে? আর একটু হলে তো তোর বাড়িতেই চলে আসতাম। আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা এত উত্তেজিত হতে নেই, আসলে এখানে বিপদ হয়েছে আয়াসের। আমার কথাটা শেষ করতে দিল না বাবা। উফ, ওসব ছাড়। তার আগে তুই বল, এসব ছবি কোথা থেকে পেলি তুই? বাবা তুমি চেনো ওনাদেরকে? উৎসুক গলায় আমার, কিছু জানতে চাওয়ার আকাঙ্ক্ষা। বাবা বিরক্ত হয়ে বলল, উল্টো প্রশ্ন কেন করছিস? আগে বল তুই কোথা থেকে পেলি এসব? আয়েশের কাছে একটা অ্যালবাম ছিল, সেখান থেকে পেয়েছি। ওপাশটা অনেকক্ষণ নীরব। বাবার উত্তর না পেয়ে আমি আবারও বললাম, হ্যালো বাবা, শুনছো? জবাব এলো না, কলটা কেটে গেল। কান থেকে ফোন সরিয়ে অনেকক্ষণ স্তব্ধ রইলাম। বাবার এমন অদ্ভুত আচরণ আমায় ভাবাচ্ছে। কি রহস্যময় সব কিছু। আর একবার কল দিয়েও বাবাকে পেলাম না। কলটা বাজতে বাজতে কেটে গেল। হতাশ হয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। রিক, রিক, কোথায় গেলি? তাড়াতাড়ি শুনে যা। গলা ফাটিয়ে চিৎকার করে রিককে ডাকতে ব্যস্ত মাহতাব। বাবার এমন ডাক শুনে যত তাড়াতাড়ি সম্ভব ছুটে এলো রিক। এসেই বড় শ্বাস ফেলে বলল, ডাকছিলে বাবা? মাহতাবের বুকে হাত। প্রচণ্ডভাবে চমকিত হয়েছেন উনি, শক পেয়েছেন এক প্রকার। মাহতাবের এই অবস্থা দেখে মাহতাবের দিকে এগিয়ে এসে হামলে পড়ল রিক। এমন করছো কেন বাবা? কি হয়েছে তোমার? মাহতাব বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বললেন, কি হতে বাকি আছে? সব শেষ হয়ে গেল। সে ফিরে এসেছে রিক। রিক চোখ ছোট ছোট করে তাকালো। বাবার কথার আগামাথা বুঝতে পারছে না সে। ক্ষীণ গলায় বলল, কে ফিরে এসেছে? আদিলের ছেলে। রিকের চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম। কি বলছো বাবা? কে সে? মাহতাব বুক থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ধীরে পা ফেলতে ফেলতে বললেন, আয়াস চৌধুরী। এবার রিকের বুকেও হাত চলে গেল। এবার যেন সে হার্ট অ্যাটাকই করে বসবে। মাহতাব রিকের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে দাঁতে দাঁত চেপে বললেন, তোকে বলেছিলাম না ওর নামে খোঁজ নিতে। কি করেছিস? না রিদ্দিকে খুঁজে বের করতে পারলি আর না আয়াসের পরিচয় আমায় দিতে পারলি। কোনো কাজের নস তুই। সর। দুর্বল হাত দিয়ে মাহতাব রিককে ধাক্কা দিলেন। রিক টাল সামলাতে দরজা ধরে ফেলল। হতাশ ভরা গলায় বলল, তীরে এসে তরি কি ডুবে যাবে বাবা? না, এমনটা আমি হতেই দেব না। এবার চা করার আমিই করব। কয়েকটা দিন যেতে দে। হসপিটালে আয়েশের কেবিনে ঢুকতেই এক অজানা লোককে দেখে ভয় পেয়ে গেলাম আমি। এই লোক আবার আয়েশের ক্ষতি করতে আসেনি তো? খানিকটা জোরেই বলে উঠলাম, কে আপনি? লোকটা ঘুরে তাকালেন। না, যতটা অচেনা ভাবছি লোকটা ততটাও অচেনা নয়। ওনাকে কোথাও একটা দেখেছি। অর্ধবয়স্ক লোকটা, বয়স 40 কিংবা 41 তো হবেই। আয়াস আমাকে দেখে হাস্য উজ্জ্বল গলায় বলে উঠল। আমি লোকটার দিকে তাকিয়ে ওনাকে পাশ কাটিয়ে আয়াসের কাছে গিয়ে দাঁড়ালাম। ওই লোকটা হালকা হেসে মজার ছলে বললেন, অবশেষে নিজের জেদ পূরণ করেই ছাড়লি আয়াস। আয়াসও হু হা করে হাসলেন, বেশ স্মার্টলি বললেন, বড় ভাই, তুমি তো আমাকে সব থেকে বেশি ভালো করে জানো। বাজ পাখির চোখ আমার, যেটা আমার পছন্দ হয় নিজের থাবা বসিয়ে হলেও সেটা আদায় করে নেই আমি। লোকটা আয়াসের কথায় সায় দিয়ে আয়াসের সঙ্গে হেসে উঠলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আরে বৌমার সাথে পরিচয় করে দিলি না তো? দেখ কিভাবে দেখছে আমায়।
আমি লজ্জায় চোখ সরিয়ে নিয়ে আয়াসের দিকে তাকালাম। আয়াস আমার উদ্দেশ্যে বলে উঠলেন, বড় ভাই মিট মাই পার্সোনাল বাঘিনী মিসেস আনিশা চৌধুরী, আর বাঘিনী মিট মাই বড় ভাই। বড় ভাইয়ের আসল নাম ইমনাথ সায়রি। মা বাবা আর বোন খুন হওয়ার পর বড় ভাই আমার দায়িত্ব নিয়েছিল, বাবার দায়িত্ব পালন করেছে। এতদিন বিদেশে ছিল, আমার খবর শুনে ছুটে এসেছে। আমি হালকা হাসি দিয়ে লোকটার দিকে তাকিয়ে মাথা নত করলাম। উনি আমার দিকে হেসে ঠাট্টা করে বললেন, বোমা, তুমি ভয়ে মাথা নত করছো নাকি লজ্জায় জানি না, তবে আমি কিন্তু সব ফর্মালিটি মানি না। আমার সঙ্গে ফ্রি হবার অভ্যেস করে নাও, বুঝলে? এবার আমার হাসি সত্যিই প্রসারিত হলো। উনি আসলেই মজার মানুষ। পরে মনে পড়লো প্রথম দিন নিঝুমের বিয়েতেই ওনাকে দেখেছিলাম আমি। কয়েক ঘন্টার ব্যবধানে ওনার সাথে কথাবার্তায় স্বাচ্ছন্দ্য চলে এলো আমার। বেশ ভালো লাগছে আমার। এখন ওনাকে আমি দাদা ভাই বলে ডাকছি। বড় ভাইয়ের মতোই তো। কথায় কথায় বুঝলাম উনি আয়াসকে আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। বছরের পর বছর আয়াসকে কঠিন প্রশিক্ষণ দিয়ে শক্ত মানুষ তৈরি করেছেন। সেভাবে ধরতে গেলে আয়েশের গুরু উনি এবং আয়েশ ওনার শিষ্য। গল্প গুজবে রাত হয়ে গেল। দাদা ভাই চলে গেলেন। উনি কয়েকদিন হোটেলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বারবার আমাদের বাড়িতে যেতে বলা সত্ত্বেও শুনলেন না। ওনার একটাই কথা, আমার ছোট ভাই তো হসপিটালে, আর বৌমাও হসপিটালে। অযথা অত বড় বাড়িতে গিয়ে একা একা কি করবেন? তার থেকে হোটেলেই ভালো। রাতে আয়াসকে ওষুধ খাতে ধরিয়ে আর পানি এগিয়ে দিয়ে বললাম খেতে। আয়াস মুখে দিতেই আমি বললাম, আপনি কিন্তু একটা জিনিস এখনো বললেন না। আয়াস ঔষধ গিলে খেয়ে বললেন, কোন কথা? আপনার কি করে গুলি লাগলো সেই কথা। আয়েশ প্রতিদিনের মতো হেসে বললেন,